নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রেই। আজ দিনভর তপ্ত ত্রিপুরা। শুধু আজ নয়, গত রাত থেকেই বলা যায় বিগত বেশ কয়েকদিন ধরে ত্রিপুরায় কিছু না কিছু ঘটনা ঘটছে, যার জন্য শাসক শিবির কখনো অভিযোগ করছে, আসছে তৃণমূলের তরফ থেকেও। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান রয়েছে তপ্ত ত্রিপুরা। এই খবরের একেবারে শুরুতে যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে কাল ত্রিপুরায় অভিষেকের কর্মসূচিতে অনুমতি না দেওয়া। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, বিপ্লব দেব প্রশাসন অনুমতি দেয়নি বলে অভিযোগ করা হচ্ছে। কোভিডের কারণ দেখিয়ে মিছিলের অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূল, আর পাল্টা তোপ গেরুয়া শিবিরের। ত্রিপুরায় ফের আক্রান্ত হয়েছে তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়িতেও হামলা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ জোড়াফুল শিবিরের। অভিযোগ অস্বীকার করছে বিজেপি। আক্রান্ত হয়েছেন সাংবাদিকও। একের পর এক ঘটনায় তপ্ত ত্রিপুরা। সকাল থেকেই একের পর এক ঘটনায় তপ্ত। শুধুমাত্র সকাল নয়, গতকাল থেকে একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়েছে ত্রিপুরা। আর এক সাংবাদিকও আক্রান্ত হয়েছেন এমনও ছবি সামনে এসেছে। সমস্ত অভিযোগ তৃণমূল শিবিরের তরফ থেকে উঠছে বিজেপির দিকে। বিজেপি অভিযোগ অস্বীকার করছে। থানায় ফের হামলার অভিযোগ করেছে তৃণমূল। এমনকি বেশ কয়েকটি তৃণমূল নেতা এবং তৃণমূলের তরফ থেকে যে টুইটগুলো করা হচ্ছে, সেখানে তারা বলছেন যে তাদের জীবন বিপন্ন। থানায় রীতিমতো একের পর এক তারা অবস্থান যেমন করছেন, তারা বসে আছেন বা অপেক্ষা করছেন, সেখানেই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। এই নিয়ে লাগাতার অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়াতে। তৃণমূলের তরফ থেকে তৃণমূলের একাধিক নেতা অভিযোগ করেছেন কি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আঁচ গিয়ে দিল্লিতেও পড়েছে। একাধিক কর্মসূচি রয়েছে ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে। কারণ সায়নী ঘোষ যখন গ্রেফতার হলেন, তারপর থেকে আরো সুর চড়তে শুরু করে কুণাল ঘোষ। তার টুইট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক টুইট করেছেন। সকালের মতোই কিছুক্ষণ আগে এটা কুণাল ঘোষ টুইট করেছেন, থানায় ঢুকে মারছে, জীবন মরণ সমস্যা, সবার জীবন বিপন্ন। তিনি এই টুইটও করেছেন। আগরতলা পূর্ব মহিলা থানায় বিজেপি তাণ্ডব চালাচ্ছে, কুণাল ঘোষ তার টুইটার হ্যান্ডেল এটা লিখেছেন। সকালের মতোই রাতে আবার মারছে। সকালে যে ছবি, যে অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগের মধ্যে আবার তিনি লিখছেন কিছুক্ষণ আগে তার টুইট, থানায় ঢুকে মারছে, তাণ্ডব চালাচ্ছে বিজেপি পূর্ব মহিলা থানায়। আমরা আজকে তপ্ত ত্রিপুরায় বিষয় নিয়ে আলোচনা করব, আর তার জন্য যারা আমাদের সঙ্গে রয়েছেন চট করে বলে দিই। সুপ্রিয় চন্দ্র তৃণমূল নেতা রয়েছেন, সায়ন ব্যানার্জি সিপিআইএম নেতা, অভিষেক ব্যানার্জি কংগ্রেসের তরফ থেকে রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমেই তৃণমূলের কাছে যাব। তৃণমূলের তরফ থেকে একাধিক অভিযোগ উঠে আসছে, কিন্তু দিনভর কি হয়েছে, সায়নী ঘোষের গ্রেফতারি থেকে শুরু করে পরপর কি অভিযোগ এবং কি ঘটনাক্রম হয়েছে দেখুন। আগরতলায় মুখ্যমন্ত্রীর সভার কাছে খেলা হবে স্লোগান। তার 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার সায়নী ঘোষ, যাকে কেন্দ্র করে পুরো ভোটের আগে ফের তপ্ত ত্রিপুরা। হিট অ্যান্ড রানের অভিযোগে রবিবার সকালে সায়নীকে আগরতলা পূর্ব মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। থানার বাইরে এক প্রস্ত গন্ডগোলের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদের পর খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সভানেত্রীকে। Allegations is that कि she is trying to promote enmity between people. तो 153 है तो आप जानते ही हो, तो ये promoting enmity between group of people, और इसको अटेम्प्ट टू मर्डर के लिए वो 307 के लिए भी एविडेंस, उसमें प्रिलिमिनरी एविडेंस मिला हुआ है, इसलिए हम लोग इसको अरेस्ट करके कल कोर्ट में प्रोड्यूस कर। তৃণমূল কংগ্রেসের দাবি, আগরতলা পুরো ভোটে হার নিশ্চিত জেনেই সায়নীকে গ্রেফতার করেছে বিপ্লব দেবের পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকে সভা, সেটা বানচাল করার জন্য ত্রিপুরার মানুষ পুরো ভোটে তৃণমূলকে ভোট দেবেন। বিজেপি হারার জায়গায় আছে, সেই জন্য সর্বশক্তিতে দানবিক শক্তি প্রয়োগ করে এইভাবে আজকে যারা থানায় সারাদিন তাণ্ডব করলো, একটা লোক গ্রেপ্তার হয়নি, আর সায়নী ঘোষকে তুলে এনে এখানে গ্রেপ্তার করা হলো। গেরুয়া শিবিরের বক্তব্য, আইনের পথেই চলবে। সায়নী ঘোষ কালকে যে ঘটনাটা করেছেন, ইটেনশন কেস আছে, পুলিশের কাছে তথ্য প্রমাণ আছে, পুলিশ স্বাভাবিক মামলা দেবে। উনি তৃণমূল করেন বলে ওনাকে ছেড়ে দেওয়া হবে, বিষয়টা তো এমন না, আইনের ঊর্ধ্বে নন। তৃণমূল কংগ্রেস ওখানে গিয়ে ফালতু হাওয়া গরম করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের ওখানে ভোটই নেই, খুব সামান্য ভোট আছে। ওখানে যদি কেউ বিরোধী থাকে আমাদের, সে বামফ্রন্ট আমাদের বিরোধী, লেফট আমাদের বিরোধী। যদি তৃণমূল কংগ্রেস ওখানে হাওয়া গরম করছে, সায়নী ঘোষ ত্রিপুরার লোকই না, সে সেখানে গিয়ে কি ভোট করবে? এবং
প্র্যাকটিক্যালি তারা ত্রিপুরায় বহিরাগত। সায়নীর গ্রেফতারির খবর পেয়ে তড়িঘড়ি ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাতে বিমান অবতরণ করা যাবে না, এই যুক্তি দেখিয়ে অভিষেকের বিমান নামার অনুমতি দেয়নি আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই পূর্ব পরিকল্পনা মতো সোমবারই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। ত্রিপুরার ঘটনা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্যও জোড়াফুল শিবিরের তরফে সময় চাওয়া হয়েছে। সোমবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক, সেখানে চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন নবেন্দু ভট্টাচার্য, বিজেপি ত্রিপুরা। আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগত জানিয়ে প্রথমেই সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, একের পর এক অভিযোগ এবং একের পর এক ঘটনাক্রম দেখা গেল, এবং কিছুক্ষণ আগে যেটা আপডেট, অভিষেক ব্যানার্জির রোড শোতে অনুমতি না দেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় যেভাবে লড়ছে এবং লড়াইয়ের মাত্রা এই মুহূর্তে যে জায়গায়, খুব স্বাভাবিক বিজেপি এই মুহূর্তে ত্রিপুরার মাটিতে ক্ষমতাসীন দল, তারা চেষ্টা করবে ক্ষমতা ধরে রাখার এবং সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে এই লড়াইটা বাকি বিরোধীদেরকে আটকে রাখার। তার মধ্যে কোনো পলিটিক্যাল জায়গা বা রাজনৈতিক কম্পালশনগতভাবে কোনো ভুল নেই, কিন্তু ভুলটা শুধু ভুল নয়, বরং অপরাধ হয়ে যাচ্ছে এই জায়গায় যে গণতান্ত্রিক একটা নির্বাচন, তার শিডিউল রয়েছে 25 তারিখ, খুব সম্ভবত 28 তারিখ ফল প্রকাশ। সেই একটা মানে একেবারে নির্ঘণ্ট মেনে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে সম্পূর্ণভাবে বন্য পশুর মতো, হিংস্র জন্তুর মতো ব্যবহার কোনো সুসভ্য দেশের সুসভ্য নির্বাচিত সরকার থেকে কাম্য নয়। বিপ্লব দেবের সরকার এই মুহূর্তে অপদার্থতায় মানে ভরে গেছে এবং প্রশাসনের প্রতিটা জায়গা, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে পরিকাঠামো, মানুষদের প্রত্যাখ্যান করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যখন যথার্থ বিরোধীর মতো, লেলিহান অগ্নিশিখার মতো ত্রিপুরার মাটিতে লড়াই করছে, তখন ধারাবাহিকভাবে আজকে সায়নিধির উপর যে আক্রমণ, সায়নিধির উপর যে আইনি প্রতিরোধ করে তোলা হয়েছে, যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, সেটা শুধুমাত্র আমার কাছে বা আমাদের কাছে একটা এক্সটেনশন। আমি পরপর এখানে বলে দিতে চাই, ত্রিপুরার বন্ধুও এখানে মাননীয় বন্ধুও রয়েছেন, তার প্রতিক্রিয়া প্রথমে একটু নেব, কারণ বেশ কিছুটা অভিযোগ সুপ্রিয়র তরফ থেকে এলো। নবেন্দুবাবু, আপনার কি প্রতিক্রিয়া? কারণ লাগাতার অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে। অভিযোগ করা ছাড়া তাদের কি কোনো রাস্তা আছে? অভিযোগ তো করতেই হবে। অভিযোগের মধ্যেই তারা রসদ সংগ্রহ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে অনুমতি না দেওয়া এবং কোভিডের কারণ দেখানো, বরাবর উত্তেজনা সৃষ্টি করছে তারা এখানে এসে। গতকালকে যিনি এসেছিলেন পশ্চিমবাংলার মন্ত্রী, আবার কলকাতা শহরেরও তিনি একদম প্রথম ব্যক্তি, তিনি এসে এখানে বলছেন 5 মিনিটে ত্রিপুরা বিজেপিকে শেষ করে দেবেন। এখানে কিছু হলে পশ্চিমবাংলার বিজেপির 5টা লাশ পড়বে। এটা কোন ধরনের গণতন্ত্রের নমুনা? কি গণতন্ত্র? কোন গণতান্ত্রিক সরকারের মন্ত্রী এইভাবে কথা বলতে পারেন? নবেন্দুবাবু আমি একটু বলি আপনাকে, চুপ থাকুন। আপনি চুপ থাকুন, আমি বলি। এটা বিপ্লব দেব শিখে এসেছেন, এটা তৃণমূলের সাথে করে লাভ নেই। আমি দূরে আছি বলে 5 মিনিটের কম সময় লাগবে না, 5 মিনিটে আপনাকেও চুপ করিয়ে দিতে পারি। 500 মিনিট না, 500 বছর এটা আমাদের সাথে চলবে না, এটা অন্য দলের সঙ্গে। হ্যালো স্যার, এটা অন্য দলের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই কায়দায় কথা বলবেন না। সুপ্রিয়, শুনবো সবার কথা শোনার জন্য এখানে এই অনুষ্ঠান। নবেন্দুবাবু, আপনি বলুন। উনি বিপ্লব দেবের ভাষায় কথা বলছেন, এটা বাংলার গণমাধ্যমে, যে গণমাধ্যমে আমরা বসে আছি তার কালচার এটা নয়। এটা কালচার, ত্রিপুরার মাটির এটা কালচার নয়। ত্রিপুরাকে আমরা শান্ত প্রদেশ হিসাবে, শান্ত পার্বত্য প্রদেশ হিসাবে, বিপ্লব দেব তার এই সমস্ত 2-3 টাকার নেতাদের এই সমস্ত সুপ্রিয়, উনি অনেক দূরে বসে আছেন। সুপ্রিয়, প্লিজ ওনার কথা শুনি। নবেন্দুবাবু বলুন। উনি কথা বলছেন না, আক্রমণাত্মক কথা বলছেন, তাই তখন আমি বলেছি, তার আগে আমি ইন্টারাপ্ট করি না। সুপ্রিয়, ওনাকে বলতে দিন প্লিজ। নবেন্দুবাবু বলুন। আপনি ওনাকে অফ করুন, তারপরে আমাকে জিজ্ঞাসা না করুন। প্লিজ, আমি অফ করব না, আপনি বলুন প্লিজ, আপনি বলুন। এই ধরনের কথাবার্তা উনি এসে এখানে বলে গেছেন, এর জবাব তো অবশ্যই পেতে হবে। এখানে যেটা করছে তারা এসে অকথ্য ভাষায় কথাবার্তা বলছে, যে সমস্ত ভাষা এখানে প্রয়োগও করা যায় না, এই ধরনের কথাবার্তা তারা বলছে। থানায় হামলা, থানার মধ্যে আছেন নবেন্দুবাবু, একজন থানার মধ্যে আছেন, সেই ছবি সামনে এসেছে। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বলছেন যে পূর্ব মহিলা থানায় বিজেপি তাণ্ডব চালাচ্ছে। এটা কুণাল ঘোষ তার টুইটার হ্যান্ডেলে দিয়েছেন। একজন সাংবাদিকও আক্রান্ত।
কুণাল ঘোষকে ত্রিপুরার মানুষ চেনে, অনেক আগে থেকে চেনে। চিট ফান্ডের একটা চিটার, ত্রিপুরার মানুষ তাকে খুব ভালোভাবে চেনে। ত্রিপুরা, ওনার কথার কোনো গুরুত্ব নেই। হতে পারে তৃণমূলের মহামন্ত্রী যে এখানে এসে আগে লুট করেছেন, আগে মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, পূর্ববর্তী মুখ্যমন্ত্রী, ওনার বাড়িতে গিয়ে কোনো ডুবিয়ে খেয়েছেন, এখানে এসে এখন বারবার সিপিএম এর কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সিপিএম এর সাথে নবেন্দুবাবু, এই ঘটনাগুলো হচ্ছে কিভাবে হচ্ছে ঘটনাগুলো? ঘটনাগুলি তো ঘটবেই। ঘটনার আজকে যে আমাদের পার্টির কার্যকর্তারা গিয়েছিলেন ওখানে, যখন তাদের থানায় আনা হয়েছিল একদম প্রাথমিক পর্যায়ে, তখন সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা যে সমস্ত শব্দের ব্যবহার করেন, কিংবা কালকে যে ঘটনাটা তারা করেছেন, নবেন্দুবাবু, থানার মধ্যে হামলা হচ্ছে, একটি ছেলে থানার মধ্যে হামলা হচ্ছে নবেন্দুবাবু। এতগুলো ভারতীয় জনতা পার্টির এতজন কার্যকর্তা থানার ভেতরে ঢুকে মারা হয়েছে, ছবি রয়েছে, আপনার ছবিতে দেখা যাচ্ছে। নবেন্দুবাবু, থানার মধ্যে হামলা হচ্ছে নবেন্দুবাবু। আমার কথাটা শুনুন, আমি বলছি তো। থানায় যখন তাদের আনা হয়েছে তখন বিজেপির একটা মিছিল এসেছিল এখানে প্রতিবাদ করতে। তাদের প্রতিবাদ, তারা যে ধরনের আচরণ করছেন তার প্রতিবাদ। গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিবাদ করা যায়, কালো পতাকা দেখানো কিন্তু যায়, থানার এগুলো মধ্যে করাই যায়। হামলা, এটা কি প্রতিরোধ? থানায় তো আমাকে পুলিশ বলতে আছে, দেবেন? থানায় তো পুলিশ আছে, পুলিশ তো প্রতিরোধ করবে, পুলিশের এরিয়া ওটা। আপনাদের কাছে ফুটেজ আছে? থানার ভেতরে ঢুকেছে? আমি বলছি, আমাকে বলতে দিন। একটি ছেলে, তৃণমূলের একটি ছেলে, নীল জামা পরা একটা ছেলে ছিল, সেই ছেলেটি লাঠি নিয়ে মারতে গেছে এতগুলো লোক, তো তাকে স্বাভাবিকভাবে আটকে রাখা যায় না? তখন এই ফুটেজটা তখন তাকে ছবি দিয়েছো। আপনার কাছে আছে নাকি? নবেন্দুবাবু, এই ফুটেজটা একটু দেখিয়ে দিন না, কি লাঠি ঠাঠি বলছে। ফুটেজ দেখি তো আপনারা নবেন্দুবাবু, থানার মধ্যে আরে আমাদের যেই কর্মীরা লাঠি, মার খাচ্ছে, আপনার উপরে দেখা যাচ্ছে, আপনি বলেন টিভি নেই। বিপ্লব দেবকে বলুন একটা টিভি কিনে এক দিতে হবে। মিনিট, থানার মধ্যে নবেন্দুবাবু, চ্যানেলটা সে দেখুন আগে। কে কি করে, সিপিএম, তৃণমূল, বিজেপি, কে লাঠি উঁচিয়ে আসছে এটা বিষয় না। থানার মধ্যে পুলিশ আছে, পুলিশ যা যা করার করবে। সেখানে যেই থানার মধ্যে লাঠি উঁচাক না কেন, যে দলেরই হোক না কেন, সেটা কেন করবে? থানার ভেতরে পুলিশ তো আছে নবেন্দুবাবু। থানার ভেতরে কোন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ঢুকেনি। কোনো থানার পুলিশ ভেতরে ঢুকে আপনি- এবং থানার গেট লাগানো ছিল, থানার গেটটা লাগানো ছিল। যেটা হয়েছে থানার বাইরে হয়েছে, থানার বাইরে হয়েছে। আপনারা ফুটেজটা দেখে নিন। এখানে একটা পুরনো জেলখানা আছে, জেলখানার রাস্তায় হয়েছে যেটা হয়েছে। আর থানার ভেতরে গেট লাগিয়ে দিয়েছে। যখনই তাদের প্রবেশ করানো হয়েছে তারপর গেট লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশের মতামত নিয়ে নেই, সব জানা যাবে। আপনারা এখান থেকে ফুটেজ দেখে সবটা পুরোটা জানতে পারবেন না। এখানে জিজ্ঞাসা করে নিন পুলিশকে, জিজ্ঞাসা আগে তো করুন। বললেন ফুটেজ নেই, এখন বলছেন ফুটেজ দেখে বোঝা যাবে না। বলছেন লাঠি পাথরের কথা, কোনো ছবি নেই আপনার কাছে। আমি আপনাকে বলছি, আপনি অনেক কম বলেছেন, শুনে নিন, শুনে নিন। পশ্চিম ত্রিপুরা খয়েরপুরের দুলাল দাস, চিনতে পারছেন? সুশীল নুদক, খোয়াইয়ের জাম্বুরা গ্রামের শান্তনু সাহা, উদয়পুরের মানিক সাহা, প্রত্যেকের আপনাদের হাতে আক্রান্ত। এবং তার ফুটেজ, ছবি, কারা অপরাধী, কোন হলুদ গেঞ্জির অপরাধীরা এদের উপর আক্রমণ করছে, পুলিশের কাছে তার রিপোর্ট রয়েছে। আমরা একাধিকবার রিপোর্ট দিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে এই ভোটের সময় বিরোধীদের গণতান্ত্রিকভাবে জায়গা দিতে হবে, কিন্তু আপনারা সেই জায়গায় বিরোধীদের জায়গা দিতে হবে। সিপিএম, বামেদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি আজকে? পশ্চিমবাংলা দেখাচ্ছে কি ধরনের গণতন্ত্র আছে। আরে পশ্চিম বাংলা ছেড়ে দিন, পশ্চিম বাংলা বলে 77 70 নিচে নেমে আছেন। আপনি ত্রিপুরাটা নিয়ে ভাবুন। সুপ্রিয়, 77-70 হিসেবে এখানে নয়, ওটা মানুষের যা মতামত সেখানে সংখ্যার হিসেবে এখানে আসে না। কিন্তু বিষয় হচ্ছে সিপিএম কি ভাবছে। সায়ন ব্যানার্জির প্রতিক্রিয়া প্রথমে জানবো, কারণ একটা বিরোধী মুখ, তারা কোথায় গেল এই প্রশ্ন যদি ওঠে, এটা তো খুব খুব বড় একটা সংকটের সময় কি নয়? কারণ সামনে একটা ইলেকশন রয়েছে, এখানে এত বছর বামেরা ক্ষমতায় ছিল, শাসক দল ছিল। প্রথম কথা হচ্ছে যে দেখুন, এই সুপ্রিয়র কথা শুনে যেগুলো মনে পড়লো, একটা ঘটনা খুব মনে পড়ে গেল। 2013 সালে দিল্লিতে অমিত মিত্রর মাথায় যিনি ডান্ডা মেরেছিলেন, এখনকার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা, তারপরে 3 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের বুকে 1000 সিপিএমের পার্টি অফিস ভাঙা পড়েছিল। 1000, সংখ্যাটা তার বেশি বই কম নয়। এখন সুপ্রিয় এখানে বসে বলছে যে 5 মিনিটের মধ্যে এই হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে ওই হয়ে যাবে। এখন দেখলাম দিল্লিতে অবস্থান বিক্ষোভ হবে, রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হচ্ছে, অমিত শাহর কাছে সময় চাওয়া হচ্ছে, কিন্তু এই 2013 সালের যে বিষয়টা, সেটা এখন আর আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না সেখানে প্রশ্ন রয়ে যায়। আমি দ্বিতীয় যে কথা বলছি, দেখুন
তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে যদি টাইট দিতেই হতো বিজেপি যদি মনে করতো আক্ষরিক অর্থে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নৈতিকভাবেই আইনত দিক থেকেই টাইট দেবে, তাহলে যে কটা তদন্তভার সিবিআই ইডির হাতে তুলে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মাধ্যমে, প্রত্যেক কটায় ঠিকঠাক মতো তদন্ত করে তাদেরকে জেলের মধ্যে পুরতো। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি, আসলে খেলাটা খুব পরিষ্কার। মডেল পশ্চিমবঙ্গ, কোনো জায়গায় শাসক দল তৃণমূল, বিরোধী থাকবে বিজেপি, আবার কোনো জায়গায় ভাইস ভার্সাই, দুজনের মধ্যে খেলাটাকে সীমাবদ্ধ রাখতে হবে। আচ্ছা আপনি একটা খুব সোজা প্রশ্ন আমরা জানতে চাই, অভিষেক ব্যানার্জি ঠিক যাওয়ার 2-3 দিন আগে থেকে এই এত সুন্দর একটা প্রচার তৃণমূল কংগ্রেস পায় কিভাবে, কোন জাদুকাঠিতে পায়? বিরোধী স্পেস দেওয়ার জন্য ত্রিপুরার বুকে তৃণমূল কংগ্রেসকে ভোট ভাগাভাগির জন্য বিজেপি মরিয়া চেষ্টা করছে। উনি যে ভাষায় ত্রিপুরা থেকে বসে কথা বলছেন, ত্রিপুরার কালচার ওটা নয়, ওই বিজেপির যে মুখপাত্র ওখান থেকে বসে গলা উঁচিয়ে কথা বলছেন, আমরা কন্ডেম করছি। এবং তৃণমূল কংগ্রেস যেটা করেনি আমরা সেটা করে বলছি, ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় গিয়ে তাদের প্রচার কর্মসূচি করবে, তাদের উপর যদি আক্রমণ নেমে আসে, যে কোনো রাজনৈতিক দলের উপর যদি আক্রমণ নেমে আসে, গণতান্ত্রিকভাবে সেটা নিন্দনীয়। আমরা সবার কথা শুনবো এক্ষেত্রে। শাহান, আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাই, এত গরম আলোচনা হলো, তৃণমূল পথসভা করলো সে খবর এলো, কিন্তু কৈলাসহরে বামফ্রন্ট প্রধান বিরোধী দল যখন এই মিছিলগুলো করে, এগুলো তো আমরা দেখতে পাই না। এত বড় বড় মিছিল হচ্ছে, বামপন্থীরা মেন ফোর্স, যেখানে মেন অপোজিশন, সেই খবর সামনে আসছে না, সামনে আসছে তৃণমূল। অর্থাৎ বিরোধী ভোট সুকৌশলে ভাগ করো, তার ফলে বিজেপিকে যাতে ক্ষমতায় ফিরে এলাম বিরতির পর। এবার কংগ্রেসের কাছে যাব। অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, আপনার কি মতামত? কারণ এখানে অভিযোগ উঠছে যে কোথাও বিরোধীদের ইচ্ছাকৃতভাবে সুকৌশলে স্পেস দেওয়া হচ্ছে। সেই বক্তব্যে যাওয়ার আগে বা যতটুকু ফুটেজ দেখলাম সেটুকুকে সত্যি ধরে নিয়ে ওখানে উপস্থিত আমাদের যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা আছেন, নেতারা আছে, আমি তাদের সুরক্ষা প্রথমে কামনা করছি। কেন সুরক্ষাটা প্রথমে কামনা করছি? কারণ অনেস্টলি বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে যা জিনিস করছে, পশ্চিমবঙ্গে সেটাই বিজেপি করছে, এবং ভাইসি ভার্সা। কেন ভাইসি ভার্সা বললাম? আপনার সোনালী গুহকে মনে আছে? সোনালী গুহ কিন্তু ঠিক একই রকমভাবে থানায় ঢুকে পুলিশের কাছ থেকে দুষ্কৃতী ছিনিয়ে নিয়েছিলেন। সেই ট্র্যাডিশন সমানে চলছে। ছেড়ে দিন, আপনার মনে আছে পশ্চিমবঙ্গের নিউ আলিপুর থানায়, খাস কলকাতায় নিউ আলিপুর থানায় ঠিক পুলিশকে লুকোতে হয়েছিল টেবিলের নিচে, সারা ভারতবর্ষ ধিক্কার করে উঠেছিল। আজকে ত্রিপুরার যিনি মুখপাত্র এখানে বসে আছেন তিনি বলছেন থানার দরজা বন্ধ ছিল। একটু আইনটা দেখে নেবেন, সায়ন এখানে আছে, সায়ন কারেক্ট মি ইফ আই এম রং। 144 ধারা জারি না হলে কোথাও কোনো থানার দরজা বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? কারণ সেই থানার দরজাটা আমার সেইখানের আইন শৃঙ্খলার একটা ধারক, উনি বললেন থানার দরজা বন্ধ করে দিতে হয়েছিল। দ্যাটস নাম্বার 1। ইট অলরেডি ডিফাইন্স যে সেটা কোন জায়গায় যাচ্ছে। কিন্তু না, আমরা এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না। কেন আলোচনা করব না? কারণ ট্র্যাডিশনটা তো সমানে চলছে। আপনার অনুব্রত মণ্ডলের সেই বক্তব্যটা মনে আছে যে বীরভূমে পুলিশের মাথায় বোম মারো। আজকে পুলিশের মাথায় বোম পড়ছে, লাঠি পড়ছে, এবং সেটা করছে হচ্ছে ত্রিপুরায় বিজেপিরা। ওই যে আমি একবার বলেছিলাম রাজনৈতিক ডিএনএটা এক। এবার এই রাজনৈতিক ডিএনএর প্রশ্নে যদি আসা যায়, তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে কালকে অভিষেক ব্যানার্জি নাকি ওখানে সভা করতে যাবেন, এবং ওখানে বলা হয়েছে যে করোনার কারণে ওনাকে আটকে দেওয়া হয়েছে। খাস কলকাতা, খাস পশ্চিমবঙ্গে 3 দিন আগে অধীর চৌধুরী মুর্শিদাবাদের রণগ্রামে যখন ওভারব্রিজের দাবিতে একলা পদযাত্রা করছে, আমাদের ছেলেদেরকে, হিরু হালদারকে মুর্শিদাবাদে মারা হয়েছে। প্রতিবাদ শুনতে পেরেছেন? গণতন্ত্র এক এক জায়গায় এক এক রকম হবে, তাহলে তো একটু অসুবিধা আছে। আমি মার খেলে আমার ভেতরে মানবাধিকারটা জাগ্রত হবে, আর অন্য যখন মার খাবে তখন বলবো সেটা হচ্ছে জনরোষ। এইবার কাজের কথায় আসা যাক। ত্রিপুরায় পুরভোট হচ্ছে। একটু আগে সায়নাটা খুব দামি কথা বলেছে, 335টা জায়গায়। এবার একটু সংখ্যায় দেখা যাক। সেখানে 215টা জায়গাতে নমিনেশন ফাইল করেছে বামফ্রন্ট, 6টা জায়গায় নমিনেশন ফাইল করেছে হচ্ছে বামফ্রন্টের
অনুসারী যারা, কংগ্রেস ফাইল করেছে 149টাতে, আর তৃণমূল ফাইল করেছে 106টাতে। পাটিগণিতের বিচারে তৃণমূল সব জায়গায় করতেও পারেনি। তাহলে এবার ফুটেজের দিকটা ভেবে দেখুন, যখন আমরা এটা বলছি যে সিলেক্টিভ স্পেস দেওয়া হচ্ছে, আপনি যদি কাগজে বাক্যে বাঘ বানাতে চান তাহলে কিন্তু বুঝতে হবে যে আসল বাক্যে আপনি সুপরিকল্পিতভাবে আটকে রাখছেন। কেন আটকে রাখছেন? কারণ এই মুহূর্তে কৃষি আইনটাকে আপনাকে বাতিল করতে হয়েছে, কারণ অরুণাচল ত্রিপুরা থেকে ঢিলছোড়ার দূরত্বে, সেখানে চীন একটা উপনিবেশ তৈরি করছে। অর্থাৎ অনেক অনেক প্রেক্ষাপট, অনেক বিষয়গুলোকে আপনি আনছেন এখানে, যে এই কারণে এই অবস্থা তৈরি করা হচ্ছে ত্রিপুরায় বলে আপনার অভিমত। হোটেলে পুলিশে হানা, থানার বাইরে খণ্ডযুদ্ধের মধ্যে একটানা জিজ্ঞাসাবাদ, পুরো ভোটের মুখে সায়নী ঘোষের গ্রেফতারিকে কেন্দ্র করে আবারও তপ্ত ত্রিপুরা। শুরুটা হয়েছিল শনিবার রাতে। আগরতলায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একটি সভা চলছিল, তার পাশ দিয়েই যাচ্ছিল তৃণমূল নেতাদের গাড়ি। তখনই চলন্ত গাড়ি থেকে মুখ বের করে খেলা হবে স্লোগান দেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তৃণমূল নেতারা আগরতলার যে হোটেলে উঠেছেন, রাতেই সেখানে হানা দেয় পুলিশে। রবিবার সকালে ডাক পড়ে সায়নীর। হিট অ্যান্ড রানের অভিযোগে তাকে আগরতলা পূর্ব মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব, সুবল ভৌমিকরা। থানার ভিতরে যখন সায়নীর জিজ্ঞাসাবাদ চলছে, বাইরে তখন খণ্ডযুদ্ধ। তৃণমূলের দাবি, থানার বাইরে লাঠি হাতে হেলমেট পরে জমায়েত করে বিজেপি। সায়নী থানায় ঢুকতেই আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। হামলায় তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এটা কি হচ্ছে? থানা এটা করছে, থানার ভেতরে ঢুকে পাথর মারছে, লাঠি দিয়ে মারছে, ধারালো অস্ত্র এনেছে, পুলিশ আঙুল চুষছে এখানে। যদিও বিজেপির দাবি এই সমস্ত আম জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। 5 মিনিটে বিজেপির কর্মকর্তাদের শেষ করে দিতে পারেন। ত্রিপুরায় একটা লাশ, বিজেপি 5টা লাশ পড়বে পশ্চিমবাংলায়, এই কথাগুলি বলেছিলেন তো এই আপনাদের আসাম মন্ত্রী, গতকালকে এসেছিলেন। আবার কলকাতা শহরের প্রধান, উনি বলে গেছিলেন কথাগুলি। এখন শেষ করে দেখাক না, সাধারণ মানুষ আছে থানার বাইরে, সাধারণ মানুষ। 25শে নভেম্বর আগরতলা পুরসভা নির্বাচন, মোট আসন 51। সেখানে বিজেপির সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। ওয়াকিবহাল মহলের মতে, সায়নীর গ্রেফতারিতে পুরো ভোটের আগে ঘাসফুল এবং পদ্মের সংখ্যার বেশ কয়েকগুণ চড়ে গেল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সুপ্রিয়র কাছে এই প্রশ্ন করব, যেখানে সায়নীর এই মন্তব্য আর তারপর গ্রেফতারি, কোনো সংযোগ আছে মনে হয়? আজকে ভারত নিউজ, যে মুহূর্তে অনুষ্ঠান চলছে, ভারত নিউজিল্যান্ড ম্যাচ চলছে। পুরো ভারতবর্ষ আজকে নিউজিল্যান্ডের চোখে চোখ রেখে বলছে খেলা হবে। আমি জানি না বিপ্লব দেব প্রশাসন ভারতবর্ষের ক্ষমতায় থাকলে সমগ্র ভারতবাসীকে গ্রেপ্তার করতেন কিনা। খেলা হবে কেউ বললে সেটা কি করে অ্যাটেম্প টু মার্ডার কেস হতে পারে? এটা সায়নদা, এখানে আইনজীবী রয়েছে আমাদের মধ্যে সবচেয়ে আইনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ, তিনি বুঝিয়ে দিলেও ভালো হবে, বললেও ভালো হবে। আর কংগ্রেস সিপিএম যে কথা বলছে, অবশ্যই তারা আলাদা দল, তাদের ভোট শতাংশ ধরে রাখার তারা মরিয়া প্রয়াস চালাবে। এর মধ্যে আমি অন্তত অন্যায়ের কিছু দেখি না, কিন্তু
নকলবাগ আসলবাগের বিচার করতে গিয়ে শুধু শুধু বিরোধিতা করে লাভ নেই, এবং নিজেদের যে ব্যর্থতা, নিজেদের যে অনুশীলন, নিজেদের যে পরিশীলিত মনোভাব, সেই নিজেদের আত্মসমীক্ষা না করে অন্যের দিকে আঙুল তুললে সেটা রাজনৈতিক বাতুলতা বলে আমি মনে করি। আমি খুব পরিষ্কারভাবে বলছি, দেখুন 2021 সালে যখন বাংলায় নির্বাচন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি বিরোধী ভোট, যেহেতু আমি এখানে বিজেপি বিরোধিতার মুখ হিসেবে উঠে এসেছি, আপনি আমাকে দিন। অথচ ঠিক অদ্ভুতভাবে ত্রিপুরার বুকে যারা মেন অপোজিশন এই মুহূর্তে, লেফটকে লোকে ভোট দেবেন না, কংগ্রেসও ওখানে শক্তিশালী, কার্যত যথেষ্ট, লেফটও নয় কংগ্রেসও নয়, তৃণমূল কংগ্রেস এখান থেকে গিয়ে ওখানে বলছেন আপনারা আমাকে ভোট দিন। শুধু তাই নয়, বিজেপি সেই জায়গাটা করেও দিচ্ছে, তার কারণ বিজেপি খুব ভালো করে জানে এই ভোট ভাগাভাগি না হলে, আমি শেষ করছি বিজেপি খুব ভালো করে একটা জিনিস জানে যে এই ভোট যদি না ভাগাভাগি হয়, উনি যত গলা তুলে কথা বলছেন, ওই ভোটের রেজাল্ট বেরোনোর পর উনি আর ওই গলা তুলে কথা বলতে পারবেন না। দেশের প্রধানমন্ত্রীকেও মাথা নত করে ক্ষমা চাইতে হয়েছে, ওই ঔদ্ধত্য দেখাবেন না মানুষকে। মানুষ আপনাদেরকে নির্বাচিত করেছে স্বৈরতন্ত্রের জন্য নয়। কংগ্রেসের সুপ্রিয়কে কয়েকটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিই। এক, কোনো পাবলিক মিটিং এর সামনে দাঁড়িয়ে খেলা হবে হোক বা যে কোনো বিরোধী রাজনৈতিক দলের স্লোগান দিতেই পারে, তবে যে ভঙ্গিতে সায়নী ঘোষ বলেছে সেটাও অন্তত পশ্চিমবঙ্গের রুচির সুপ্রিয় এক সেকেন্ড, আমি পরিশীলিত মার্জিত হব কি হব না তার আগে অন্যের কথায় যে কথা বলতে নেই, প্রাথমিক শিক্ষাটা নিয়ে এসো। আমি তো প্রাথমিক মাধ্যমিক পাস করে বলছি বিনীতভাবে, ভঙ্গি না সঙ্গী নিয়ে কংগ্রেস বিচার করো, ভদ্রতাটা শিখে নাও। কংগ্রেসের সঙ্গী নিয়ে কথা কি? 2 নম্বর কথা হচ্ছে যে ওকে বলা হয়েছিল যে অ্যাটেম্পট টু মার্ডার কেস যেটা করা হয়েছে হিট অ্যান্ড রান কেসে, হিট অ্যান্ড রান কেসের এখানে সায়নও রয়েছে, এটা হচ্ছে 304B-তে পড়ে। 304B হচ্ছে নন বেলেবল অফেন্স। এবার প্রথম কথাটা হচ্ছে হিট অ্যান্ড রান হয়েছে কি হয়নি, সেটার জন্য আমাকে একটা কথা বলুক যে তৃণমূল সর্বভারতীয় দল, তাদের সম্পাদক যাবে, কোন আইনজীবী সেল এখান থেকে সেটাকে ফরওয়ার্ড করেছে। 1 নম্বর, শুধু টিভিতে এসে গলাবাজি করলে হবে না। 3 নম্বর, এখানে এসে সুপ্রিয় যদি সায়নের কাছ থেকে আইনি সাহায্য চায় আর সায়নের সঙ্গে কনসাল্ট করুক, সায়ন না হয় লড়ে দেবে। প্রথম কথাটা হচ্ছে যে কাজের কাজটা আগে বুঝতে হবে। এখানে যে রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নটা আসছে, রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নটা নিয়ে আমরা সবাই সমালোচনা করছি, কিন্তু আপনি আচরি ধর্ম পরের শিখায়। ঠিক এই জায়গাতে আমি রবীন্দ্র বাবুর কাছে আসবো। রবীন্দ্র বাবু, তৃণমূলের যত নেতা নেতৃত্ব আছে সেখানে টুইটার হ্যান্ডেলে বারবার একটা জিনিস ঘুরে ফিরে আসে, মানবাধিকার কমিশন এখন কোথায়? এখানে মানবাধিকার কমিশন কোর্ট নিযুক্ত করেছে বা তারা খতিয়ে দেখেছে বিচারাধীন পুরো বিষয়, সেখানে একই ঘটনা যদি সাদৃশ্য থাকে ত্রিপুরায়, তাহলে এই প্রশ্ন উঠছে তৃণমূল শিবির থেকে। এতক্ষণ ওনারা যারা কথা বলেছেন, আমি মাঝখানে একটি কথাও বলিনি। আশা করি কেউ মাঝখানে আমাকে আটকানোর চেষ্টা করবেন না। গত কয়েকদিন যাবতে এই পরিস্থিতিটা চলছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচন হয়েছিল 18-তে, 18 নির্বাচনের কিছুদিন বাদেই লোকসভা নির্বাচন হয়েছে। সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস, সিপিআইএম তৃতীয় স্থানে চলে আসে। তারপর স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হয়, সেখানে 28টি আসন ছিল তাদের। 28টি আসনের মধ্যে একটি আসনও পায়নি, তাদের ডিঙিয়ে চলে গেছে স্থানীয় একটি সদ্য গজে ওঠা দল। সিপিআইএম এর যে অবস্থাটা সেটা ক্ষয়িষ্ণু, খুবই বাজে অবস্থা দিয়ে চলছে। এই অবস্থায় সিপিএম এর অভিযোগ যে সুকৌশলে বিরোধীদের স্পেস দিচ্ছেন আপনারা। আমি বলছি তো, সিপিআইএম তৃণমূলকে স্পেস দেওয়া হচ্ছে, এটাই তো অভিযোগ। 20 দাঁত নখ এই হিসাবে সিপিআইএম তৃণমূলকে ডেকে এনেছে। তারা জানে ত্রিপুরাতে কোনো অবস্থাতেই তারা আসন পাওয়া তো দূরের কথা, এখানে ক্ষমতা দখল করা দূরের কথা, একটা সম্মানজনক অবস্থান। এত অশান্তি কেন হচ্ছে? এই অবস্থায় তৃণমূলকে ডেকে আনা হয়েছে, একটা চরম উচ্ছৃঙ্খল দল,
পশ্চিমবাংলায় কি হচ্ছে সেটা আপনারা ভালোভাবে জানেন। আচ্ছা আমি একটা প্রশ্ন বামেদের তরফ থেকে একটা প্রশ্ন আসছে, নবেন্দু বাবু একটু শুনুন প্রশ্নটা। আপনি রাজ্য বিজেপির মুখপাত্র, খুব ভুল না করলে আমি আপনাকেই প্রশ্ন করছি, আপনারা যদি তৃণমূল বিরোধিতায় এতই সরব হন, আপনারা ইডিতে যাকে ডেকে পাঠান, সিবিআইতে যাদেরকে ডেকে পাঠান, তারপর তাদেরকে দলে নিয়ে নেন, সেই মানুষগুলো এখনো বাইরে ঘুরে বেড়ায়, আর আপনারা এখানে হিট অ্যান্ড রান কেস দিয়ে ভোটের কয়েকদিন আগে সুকৌশলে বিরোধী স্পেস ভাগাভাগি করছেন। গোটা রাজ্যের মানুষ এবার দেখছে, নবেন্দু বাবুর ভারতের বক্তব্য মানুষ শুনবো। দেখছে। শান প্লিজ, নবেন্দু বাবু বলুন। আইনি প্রক্রিয়া কি বন্ধ আছে? যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই আইনি প্রক্রিয়া কি তুলে নেওয়া হয়েছে? না না, সে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আছে, তাকে তো রাজ্যের বিরোধী দল নেতা বানিয়েছেন। উনি অনেক দূর থেকে আছেন, প্লিজ বলতে দিন। সম্মানীয়ভাবে সবার শুধু প্রশ্ন আছে, দুলাল দাসের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়াটা কোথায়? সুশীল মোদকের উপর আক্রমণের ভিত্তিতে আইনি প্রক্রিয়াটা কোথায়? শান্তনু শাহ, মানিক শাহ আক্রমণের বিরুদ্ধে এদের উপর আইনি প্রক্রিয়া কি উদাহরণ দেবেন নবেন্দু বাবু? যারা বলেছেন আমি মাঝখানে কোনো কথা বলিনি। নবেন্দু বাবু প্লিজ আপনি একটা উত্তর দিন না। সিবিআই ইডির হাতে সমস্ত কিছু আছে, সেই নেতারা বাইরে কি করে ঘুরে বেড়ায়? শান, সুপ্রিয়, ওনাকে বলতে দিন প্লিজ। নবেন্দু বাবু বলুন, আপনি আপনার কাছে উত্তর নেই। প্রশ্ন আপনার কাছে গেছে, আপনি উত্তর দিন। তদন্ত অনুযায়ী কাজ হবে। আরেকটা বিষয় উঠে এসেছিল থানার দরজা লাগানো। আমি আইনের বিষয়টা আমি আইনজ্ঞ নই, তবে আমি একটা কথা জানিয়ে রাখি, আমি দেখতেও পাচ্ছি না কারা আমার সামনে আছে, আপনাদের টিভি আমি দেখতেও পাচ্ছি না, কিন্তু বোধহয় খুব সম্ভবত কংগ্রেসের যিনি প্রতিনিধি তিনি বলছিলেন আইনের বিষয়টা। আগরতলা শহরের বেশ কিছু জায়গায় সব সময় 144 থাকে, এই বিষয়টা জেনে রাখুন। তবু থানার দরজা কিন্তু খোলা থাকে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে বাইরের লোক যাতে কোনো ধরনের অস্থির পরিস্থিতিতে না ঢুকতে পারে তখন লাগানো হয়। আগরতলা শহরের বেশ কিছু জায়গায় 144 আছে, থাকে, স্থায়ীভাবে এগুলি আছে। আমি আপনার অবগতির জন্য বিষয়টা জানিয়ে আচ্ছা, কংগ্রেসের তরফ থেকেই প্রশ্ন করা হয়েছিল, তুমি বলুন অভিষেক বাবু বলুন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আচ্ছা, কংগ্রেসের তরফ থেকে আপনি কংগ্রেসের নাম উল্লেখ করে আপনার বক্তব্য তুলে ধরলেন। কংগ্রেসের তরফ থেকে আরো একটা প্রশ্ন আছে, বলুন অভিষেক বাবু বলুন। নবেন্দু বাবুকে ধন্যবাদ আমার অবগতির জন্য, এইটা জানানোর জন্য যে আগরতলায় 144 দ্বারা বিভিন্ন থানার সামনে থাকে বা বিভিন্ন অঞ্চলে থাকে, তাহলে থানার সামনে এতগুলো লোক 144 ধারা থাকলে 5 জনের বেশি একসঙ্গে কোথাও যাওয়া যায় না। জনসমাগম তো ছেড়ে দিন, কোভিড বিধি ছেড়ে দিন, তাহলে জনগণ সেখানে গেল কি করে? যে লাঠি চার্জটা আপনারা বলছেন জনরোষ, সেই জনরোষটা শুরু হলো কি করে? 1 নম্বর। আর 144 ধারা কিন্তু থানার 100 মিটার বা পুরো থানা অঞ্চলে থাকে, এটা প্রথম কথা। 2 নম্বর কথাটা এবার আমি একদম প্রাথমিকভাবে আপনাকে যে প্রশ্নটা করছি, আপনি বললেন ফিরহাদ হাকিম 3 দিন আগে গিয়ে বলে এসছে যে বিজেপির তৃণমূলের একজন মারা গেলে পশ্চিমবঙ্গে বিজেপির 5 জন মারা যাবে। অত্যন্ত নিন্দনীয়, ধিক্কারজনক কথা। তার এগেনস্টে একটা প্রশাসনিক এফআইআর হয়েছে। আপনি জানেন যে প্রশাসনিক এফআইআরটা কে করতে পারে? এসডিপিও করতে পারে, প্রশাসনিক এফআইআরটা চেয়ারম্যান করতে পারে, বা যে কোনো বিধান পরিষদ সদস্য করতে পারে। আপনি আমাকে প্রশাসনিক এফআইআরটার নাম্বার বলে দিন। আপনি এক জায়গায় প্রশ্রয় দেবেন, অন্য জায়গায় প্ররোচনা দেবেন। ছেলেখেলা পেয়েছেন আপনারা। আপনারা তৃণমূল এবং বিজেপি এক জায়গায় প্রশ্রয় দেবেন, আরেক জায়গায় প্ররোচনা দেবেন, তারপর বলবেন ছেলেখেলা হচ্ছে। আপনাদের জন্য মানুষগুলো সাফার করছে। নবেন্দু বাবু বলুন। আমি খুবই স্বাভাবিকভাবে বলছি যে এত চিৎকার করে বলার দরকার নেই। আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না আপনাকে, ঠিক আছে, কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি, চিৎকার করার দরকার নেই। আর আমি বলছি যে এই লোকগুলা এসেছিল তাই পুলিশ সক্রিয় হয়েছে, এবং পুলিশ যারা যারা এখানে এসেছিলেন, প্রথমত আমাদের দলের লোক তো এসেছিলেনই, আমি অস্বীকার করছি না, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে। তারপর দ্বিতীয় কথা যেটা বলছিলেন কি, মন্ত্রী, যে পশ্চিমবাংলার মন্ত্রী এসে যে কথাগুলি বলেছিলেন, সেটা তো নিশ্চয়ই হবে না। মানে আমি এখন কাগজপত্র নিয়ে আসবো নাকি? টকশোতে এসে এই সমস্ত কাগজপত্র নিয়ে এসে বসবো? কাগজপত্র, লাঠি, পাথর, গাছের ডাল। আমাকে 1 সেকেন্ড অ্যালাউ করুন। আমি সুদীপের কাছে একটা জিনিস জানতে চাই, সুপ্রিয়র কাছে। যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস আসার পর যেটা হয়েছে, এখানে কংগ্রেসের অবস্থাটা খুব খারাপ হয়েছে। আপনারা সবাই জানেন কংগ্রেসের অনেক নেতা অন্য দল করেছেন, যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি আলাদা দল করেছেন। আপনারা সেটাই চাইছিলেন।
তাহলে তো এটা আমাদের সাফল্য বলতে পারেন। আপনি যদি মনে করেন তাহলে এটা আমাদের সাফল্য। আপনার দলের অবস্থাটা কিরকম ভাবুন। আমাদের চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে আপনাদের অস্তিত্ব। আরে মমতা ব্যানার্জি না চাইলে আপনি পশ্চিমবঙ্গের বুকে একটা সিট জিততেন না, থামুন তো। মমতা ব্যানার্জিরা না চাইলে আপনারা একটা সিট পেতেন না পশ্চিমবঙ্গের বুকে। নির্বাচনের প্রচারের একেবারে শেষ প্রান্তে এসে নবেন্দুবাবু এত অশান্তির ঘটনা। আমি সুপ্রিয়র কাছে একটা বিষয় জানতে চাই, আমি একটা বিষয় জানতে চাই। এই বিষয়টা জেনে আমরা ব্রেকে যাব প্লিজ। আমি সুপ্রিয়র কাছে এক সেকেন্ড একটু চুপ করেন। একটু দাদা একটুখানি নরেন্দ্রবাবু আমরা বিরতি নেব, তার আগে আমি একটুখানি আমি সুপ্রিয়র কাছে একটা বিষয় জানতে চাইছি। সুপ্রিয়, তোমরাও যদি বিজেপি বিরোধিতায় এতটাই অগ্রণী ভূমিকা পালন করো এবং তোমাদের কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে, আমি বলছি আজ থেকে কয়েকদিন আগে ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল তিনি নিজে বলেছিলেন বিজেপিতে নারী এবং অর্থচক্র চলছে, তারই বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। কেউ তোমরা সুমোটো এফআইআর করনি। আমি নিজের প্যাডে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছি, পরবর্তী সময় এই পাশেই মহিলা কমিশনে সেখানে অভিযোগ দায়ের করেছি। তোমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, তিনি মহিলা মুখ্যমন্ত্রী, এখন অব্দি একটা ব্যবস্থা তোমরা গ্রহণ করলে না। এই প্রশ্ন বাংলাদেশের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে শান, আমরা উত্তর জানার চেষ্টা করব এবং ত্রিপুরার পরিস্থিতি নিয়েও আমরা কথা বলবো। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, লাগাতার অভিযোগ উঠছে, এই রাজ্যের সঙ্গে অনেকগুলো উদাহরণ টেনে টেনে অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগগুলোর জবাব কি? কারণ সিপিএম এর তরফ থেকেও করা হচ্ছে, কংগ্রেসের তরফ থেকেও করা হচ্ছে যে গটাপ কোথাও একটা হচ্ছে। আমি তো বারবার বলছি যে এইসব বিষয়ে আমি আক্রমণ করি না, তার কারণ সিপিএম কংগ্রেস যে মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে বা শুয়ে রয়েছে, তারা সেই জায়গা থেকে তাদের অস্তিত্ব রক্ষার জন্য এসব বলবে, খুব খুব স্বাভাবিক, এটা মানে প্রত্যাশিত, এর মধ্যে কোনো সারপ্রাইজিং কিছু নেই। এক, আর দ্বিতীয়ত আমরা যে অভিযোগগুলো করছি আর বিজেপি যে অভিযোগগুলো করছে বিরোধী হিসেবে দুটো রাজ্যে দুরকমভাবে, তার মধ্যে একটা একদম ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। আমাদের অভিযোগগুলোর মধ্যে দেখবেন তথ্য পরিসংখ্যান আছে। আমি যে নাম ধরে ধরে এই শোতেও বললাম যে পশ্চিম ত্রিপুরার খয়েরপুরের বাসিন্দা দুলাল দাস, খোয়াইয়ের জাম্বুরা গ্রামের বাসিন্দা সুশীল মোদক, শান্তনু শাহ, মানিক শাহ উদয়পুরের, এদের প্রত্যেকের উপর আক্রমণ হয়েছে। আর নেতা নেত্রীদের উপর সুস্মিতা দেব সহ, সুবল ভৌমিক সহ যাদের উপর আক্রমণ হয়েছে সে তো সর্বজনবিদিত। কিন্তু বিজেপি যখন বলে যে হামলা হয়েছে, বিজেপি যখন বলে আক্রমণ হয়েছে, তার মধ্যে কোনো নাম নেই, কোনো ধাম নেই, কার কোথায় বাড়ি, কে কোন লোক, কে আদৌ পশ্চিমবাংলার লোক কিনা নাকি বাংলাদেশের ঘটনা, তার সবটা মিলিয়ে কোনো তথ্য পরিসংখ্যান, বেসলেস অ্যালিগেশন। কিন্তু বিজেপি যে কায়দায় ত্রিপুরা এই মুহূর্তে আক্রমণ করছে, তাতে তাদের শেষের যে শুরু সেটা হয়ে গিয়েছে। এবং আগামী সময়ে সর্বভারতীয় ক্ষেত্রে দেশে যেহেতু এই মুহূর্তে সরকার রয়েছে, নির্বাচিত সরকার রয়েছে, তার স্বরাষ্ট্রমন্ত্রীর থেকেও আমরা যেরকম সময় চেয়েছি, রাষ্ট্রপতির কাছেও যাবে এবং চলতি অধিবেশনে তৃণমূল কংগ্রেস সাংসদরা এটা নিয়ে সর্বভারতীয় স্তরে উঠিয়ে আনবে। কারণ ত্রিপুরায় যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এবং উত্তর পূর্বের রাজ্যের বাসিন্দাদের, উত্তর পূর্বের মানুষদের, দেশের মানুষদের সুরক্ষার প্রশ্নে, শান্তির প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে এ জিনিস চলতে পারে না। বিপ্লব দেব সংবিধান বহির্ভূত কাজ করছেন। খুব স্বাভাবিকভাবেই সিপিএম আর কংগ্রেসের জায়গাটা ঠিক কোথায় ত্রিপুরায় রয়েছে এই প্রশ্নটা উঠছে, যেখানে তৃণমূল দাবি করছে যে তারা একেবারে সামনের সারিতে এসে লড়াই করছে বা তারা বিরোধী মুখ হিসেবে উঠে আসছে। প্রতিক্রিয়া একটু নেব প্রথমে সায়নের। প্রথম কথা হচ্ছে যে ত্রিপুরার অভ্যন্তরে প্রধান যে অপোজিশন, তাদের কোনো শক্তি নেই, কিন্তু যারা এই মুহূর্তে গেছে, যাদের একটা বুথ নেই গোটা ত্রিপুরায় হয়তো, তারা বলছে তারা মেইন অপোজিশন। আমি ওসবের মধ্যে যাচ্ছি না, আমি বলছি তুমি বলবার সময় বলিনি, ঠিক আছে ওকে ফাইন। আমি বলছি দেখুন, সুপ্রিয় যা বললো তথ্য সমৃদ্ধ কথা, আমি সুপ্রিয়র কথাকে সিরিয়াসলি নিতে পারি, কারণ সুপ্রিয় খুব সিরিয়াসভাবে তৃণমূল কংগ্রেসটা করে। কিন্তু ওই থানার মধ্যে যিনি বসেছিলেন দুই ঘোষ, কুণাল ঘোষ আর সায়নী ঘোষ, কুণাল ঘোষ যিনি বলেছিলেন সারদার টাকা মমতা ব্যানার্জি ভোগ করেছেন, সায়নী ঘোষ যিনি ওই নন্দন চত্বর থেকে দাঁড়িয়ে বলেছেন মমতা ব্যানার্জি সবচাইতে বড় স্বৈরাচারী, তাই ওই সমস্তর মধ্যে আমি যাচ্ছি না। আমি বলছি যে এই যে দেওয়া নেওয়ার রাজনীতি, টিএমসির দুর্নীতিবাজ নেতাগুলোকে বিজেপি বলেছিল জেলে পূর্ব, বিজেপি তাদেরকে নিজের দলে নিয়েছে, যখন দলে নিয়েছে তৃণমূল তখন তাদেরকে গদ্দার বলেছিল, তৃণমূল এখন তারা যখন ফিরে আসছে তাদেরকে সাদরে গ্রহণ করছে। আমি শেষ করি, অবশ্যই ঠিক তো, সেই জায়গাটার অধিকার হরণ করতে চাই সব দলই, সেটা কোথায় গেল? কংগ্রেসের বক্তব্য আমাদের কাছে সময় নেই, কংগ্রেসের
কংগ্রেসের বক্তব্য শুনবো। তৃণমূল যখন প্রধান অপোজিশন হতে চাইছে, বিজেপি বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত স্ট্যান্ড যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করবে, মমতা ব্যানার্জির কথা। কংগ্রেসের বক্তব্য শুনি। আমাদের সময় নেই, কংগ্রেসের বক্তব্য শুনতে হবে। সেইটুকু আমার রাজনৈতিক শিষ্টাচার, আমি এইভাবে আমি এইভাবে কলতলা ঝগড়া করি না। এক নম্বর। এবার প্রথম কথাটা হচ্ছে যে বক্তব্যটা দিয়ে শুরু হয়েছিল এবং আমার বক্তব্যের খুব স্বল্প সময়, খুব সিম্পল, প্রশ্রয় এবং প্ররোচনা এই দুটো সবার আগে বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? যে কথাগুলো বললাম, এখানে এসে ভিজুয়াল অপটিক্স হচ্ছে, কুণাল ঘোষ টুইট করছে 144 ধারা হয়ে গেছে নাকি ওখানে, সেখানে কোনো কিছু আমার মানে আইটি অ্যাক্ট অনুযায়ী সেখানে আমার কোনো সার্ভেলেন্স হচ্ছে না, তিনি নির্বিচারে টুইট করতে পারছেন। একজন আইনজীবী পৌঁছলো না, তাদের নাকি প্রাণ সংশয় হয়ে গেছে, ছ্যাবলামো হচ্ছে নাকি এখানে দাঁড়িয়ে? এক নম্বর। দু নম্বর হচ্ছে যে বিজেপি বলছে যে ওখানে তৃণমূল মানে ইনস্টিগেশন করছে, একটা প্রশাসনিক এফআইআর হচ্ছে না। সেম থিং আমরা এখানে দেখেছিলাম, সায়ন্তন যখন এখানে এসে বলেছিল যে সংখ্যালঘুদের এগেইনস্টে সময় শেষ হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি। পশ্চিমবঙ্গের প্রশাসনও প্রশ্রয় দিয়েছে এবং আমি তো এই কারণেই বললাম, এখানে বিজেপি যা কাজ করছে ওখানে তৃণমূল তাই কাজ করছে, এখানকার তৃণমূল যা কাজ করছে ওখানকার বিজেপি তাই করছে। আমাদের আর সময় নেই, ভোট সামনে রয়েছে, আমাদের আর সময় নেই। ভোট সামনে চলে এসেছে, পুরো ভোট আগরতলায়, আর সেই পুরো ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রচারের শেষ দিনে আরো উত্তাপ চড়া হলো, কিন্তু যাদের মনে অধিকার, নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিক দলগুলো লড়াইয়ের ময়দানে থাকে, সেই মানুষগুলো কি বলছে তাদের রায়দানেই সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এখানেই শেষ করছি আলোচনা। সমস্ত গেস্টদের অসংখ্য ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।